আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত ১.৫ বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমন-পীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে। দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে ৪ দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না, এটা এখন তাদের কাছেও স্পষ্ট। আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ, যে অরাজকতার ঢেউ উঠবে, সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলেই তাদের আতঙ্ক। এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন, প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না। তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন। বিস্ময়কর ভাবে এই তালিকায় রয়েছেন ৯ জন উপদেষ্টা, কয়েকজন রাজনীতিক, সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক, এমনকি আইজিপিও। ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে, ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরী ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো সাঁতরে পাতরে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত ১.৫ বছর ধরে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন, তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে, তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে, তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই, সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি ৯ জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আঁচ করে পিট্টান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে, তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে। কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি, সেই কোম্পানিকে আমাদের নিউ মোরিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল, এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না। মানে এর ফলে যা হবার তাই হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে, আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অব কমার্স যখন বলছে যে ৬৬ কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন, তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড বুকে ছিল, তারাও এখন সুর পাল্টাচ্ছে। কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে, তখন সরকারের অস্বস্তি তো গোপন করতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে কমনওয়েলথের দ্বিমত পোষণ করা, সব মিলিয়ে সরকারের কূটনৈতিক পরাজয়টা এখন স্পষ্ট। এমনকি ইউরোপীয় ইউনিয়নও সাফ জানিয়ে দিয়েছে দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভেতর থেকে। এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল, সেই সিভিল সোসাইটির সদস্যরা এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে। অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে
উঠতে শুরু করলে ইঁদুর লাফিয়ে পড়ে, সেই ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন। তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না, অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন। এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তিনি শুধু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? কুপরামর্শ। এই যে হঠাৎ করে দায় এড়ানোর চেষ্টা, এটা কিসের ইঙ্গিত? অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানই নেননি, তখন দর্শকের সারি থেকে ধেয়ে আসা প্রশ্ন, অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমোঘ বাণী সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন গায়ে কাদা লাগবেই, আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত। বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তার কথাগুলো আরো তীক্ষ্ণ। তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে। তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে। এখন তাদের সামনে একটাই কাজ বাকি, কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন তা আদতে সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। তিনি যখন বলেন ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি। রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা। বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপির সম্পর্কে টানাপোড়েন নতুন এক সংকট তৈরি করেছে। বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ, আর এতেই ঘুম হারাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির উপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে। তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল হলে তাদের রক্ষা নেই। অন্যদিকে সরকারের নিজের তৈরি করা ইনকিলাব মঞ্চ এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। শোনা যাচ্ছে যে তিনটি বড় ইস্যু, বন্দরের অচল অবস্থা, পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সরকারকে চেপে ধরেছে। সচিবালয়ের তালা ঝুললে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল হতে বাধ্য। এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোন সরকারের পক্ষে সম্ভব নয়। মানে ইউনূসের পক্ষে তো একেবারেই সম্ভব নয়, কারণ ইউনূস নির্বাচিত সরকার নয়। ডক্টর ইউনূস আসলে এখন আক্ষরিক অর্থে একা। তার বসংবদ উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে, পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট খুঁজছেন, আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু সাজতে ব্যস্ত। চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা, তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই আর নিরাপদ নয়। ডক্টর ইউনূস হয়তো নির্বাচনটা জোর করে ফেলবেন, কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই। শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয়, বরং তার ভয়ঙ্কর অসুয়া, ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির, রাজনীতির করুণ পরিণতি তার। মূলত একদল স্বার্থান্বেষীর কারণে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউই নিরাপদ নয়। প্রধান উপদেষ্টা ইউনূস এখন ঘরে বাইরে একা, তার সমস্ত শক্তির উৎস একে একে নিভে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই, না পারলেও তো মুক্তি নাই। এই বদলে যাচ্ছে সমীকরণ। শেখ হাসিনার অনুপস্থিতির বাংলাদেশ নিয়ে ভারতের নয়া মাস্টার প্ল্যান কি? বাংলাদেশের রাজনীতিতে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই নির্বাচন নিয়ে ঢাকা যতটা উত্তাল, তার চেয়ে বেশি তীক্ষ্ণ নজর রাখছে প্রতিবেশী দেশ ভারত। দিল্লিতে এখন আলোচনা একটাই, 1.5 দশক পর বাংলাদেশে এমন এক সরকার আসতে চলেছে যেখানে তাদের পুরনো বন্ধু আওয়ামী লীগ নেই। অনেকে ভাবছেন ভারত কি তবে চিন্তিত? উত্তর হ্যাঁ এবং না। বিএনপির সাথে দূরত্ব কমিয়ে আনা, জামাতের সাথে গোপন বৈঠক আর উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, এই ত্রিমুখী সমীকরণে ভারত আসলে কি চাইছে? বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি শুভজ্যোতি ঘোষের বিশেষ বিশ্লেষণ থেকে আজ আমরা জানব দিল্লির অন্দরমহলে এই নির্বাচন নিয়ে ঠিক কি চলছে। বিগত 18 বছর ভারত বাংলাদেশে একটি পরিচিত মুখ দেখে অভ্যস্ত ছিল, আর সেটি হচ্ছে শেখ হাসিনা। কিন্তু 2024 অগাস্টের গণ অভ্যুত্থান সব বদলে দিয়েছে। দিল্লি এখন স্বীকার করে নিয়েছে যে আওয়ামী লীগ আপাতত ক্ষমতার দৃশ্যপটে নেই।
ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে ভারত এখন বাংলাদেশে যে কোনো মূল্যে স্থিতিশীলতা চায়। ভারতের পররাষ্ট্র নীতিতে এখন ব্যক্তি বা দল নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রাধান্য পাচ্ছে। ভারত এখন এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একসময় বিএনপিকে মনে করা হতো ভারত বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু 2026-এর এই সময়ে দাঁড়িয়ে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা কি বলছেন? ওফি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপর্ণা পাঠকের মতে ভারতের কাছে এখন অপশন কম, তাই তারা বিএনপির ওপর এনার্জি ইনভেস্ট করছে। মজার ব্যাপার হলো 2025-এর মাঝামাঝি থেকে বিএনপি জামাতের সাথে যে দূরত্ব বজায় রেখেছে তা দিল্লিকে আশ্বস্ত করেছে। খালেদা জিয়ার অসুস্থতা ও মৃত্যু পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর শোক বার্তা ছিল একটি বড় রাজনৈতিক সংকেত। ভারত এখন বিএনপিকে একটি স্টেবল শক্তি হিসেবে দেখছে। জামাতে ইসলামের রেড লাইন কি মুছে যাচ্ছে? এই পয়েন্টটি সবচেয়ে চমকপ্রদ। যে জামাতকে ভারত সব সময় রেড লাইন বা নিষিদ্ধ অঞ্চল মনে করত, তাদের সাথেও কি এখন তলে তলে কথা হচ্ছে? আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়ক জানাচ্ছেন জামাতের সঙ্গে ভারতের কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ স্থাপিত হয়েছে। এমনকি জামাতের আমির শফিকুর রহমান নিজেই দাবি করেছেন ভারতীয় কূটনীতিকের সাথে তার সাক্ষাতের কথা। ভারত এখন আর কোনো পক্ষকে বাদ দিতে চাইছে না। রিভা গাঙ্গুলি দাসের ভাষায় প্রতিবেশীকে তো আর পাল্টানো যাবে না, তাই বিজনেস তো করতেই হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রধান দুশ্চিন্তা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। সবকিছুর ঊর্ধ্বে ভারতের একটি শর্ত, নিরাপত্তা। শেখ হাসিনার আমলে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীরা বাংলাদেশে আশ্রয় পায়নি, উল্টো অনুপ চেটিয়া বা অরবিন্দ রাজখোয়াদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। দিল্লি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ঢাকায় যে সরকারি আসুক, ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। শ্রুতি পট্টনায়ক স্পষ্ট বলছেন, আপনারা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ান বা যা খুশি করুন, কিন্তু সেটা যেন ভারতের নিরাপত্তা বিনিময় না হয়। সাবেক রাষ্ট্রদূত সৌমেন রায়ের মতে ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। শিলিগুড়ি থেকে মিজোরাম পর্যন্ত ভারত সামরিকভাবে এতটাই প্রস্তুত যে আগের মতো নিরাপত্তা ঝুঁকি এখন আর নেই। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, শুধু সেটি বাংলাদেশের জন্য নয়, ভারতের পররাষ্ট্র নীতির জন্য একটি অ্যাসিড টেস্ট। ভারত এবার নির্বাচনে নাক গলানোর অভিযোগ থেকে দূরে থাকতে চেয়েছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ যখন মাঠ থেকে ছেটকে গেল, তখনও ভারত বলেছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। দিল্লির এখন একমাত্র চাওয়া একটি নির্বাচিত সরকার আসুক, যার জনগণের ম্যান্ডেট আছে এবং যারা এই অঞ্চলের শান্তি বজায় রাখবে। এখন দেখার বিষয়, বাংলাদেশের ক্ষমতার মসনদে দুদিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে 10-11, মাঝখানে একদিন, দ্বিতীয় দিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে কে ক্ষমতায় আসে, বিএনপি নাকি জামাত এবং নাকি যৌথ, এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এবং ভারতের কূটনৈতিক সমীকরণ, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্ভবত তাকে নিয়ে একটি বিরাট ঝামেলা তৈরি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে। আপনারা সবাই জানেন যে 11-র সময় জনাব তারেক রহমান সাহেব সেনা হেফাজতে ছিলেন। ওই সময়টিতে তাকে বেদম প্রহার করা হয়। কিছু কিছু ভিডিও ফুটেজ এবং কিছু কিছু অডিও রেকর্ড, তার সঙ্গে সঙ্গে স্টিল ছবি, তার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটা হলো 11-র সময় তাকে নির্যাতনের নামে বা নির্যাতন করার জন্য তার 2 হাত ফ্যানের সঙ্গে টানানো অবস্থায় আছে এবং ওই অবস্থায় তাকে বেধড়ক পেটানো হয়েছে। এরকম একটা ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। এবারে আমরা যেটা শুনেছি যে তাকে ওই সময়টিতে এমনভাবে পিটানো হয়েছে, সেই পিটুনিতে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তার কোমর ভেঙে গিয়েছিল। মেরুদণ্ডের 2টো অংশ, একটা হলো পিঠ। তো পিঠে সেই বেদনাটি তিনি এখন অনুভব করেন বলে সাম্প্রতিক সময় তার একটি বক্তব্যে তিনি সেটা বলেছেন। আর অন্যদিকে তার কোমরের যে বেদনা, সেই বেদনাটা কোন পর্যায়ে আছে তিনি হয়তো সেটা বলেননি, কিন্তু যারা তাকে আক্রমণ করেছিল তাদের একটা ইচ্ছা ছিল বা অভিলাষ ছিল যে জনাব তারেক রহমান সাহেব যেন জীবনে কখনো
কোমর সোজা করে দাঁড়াতে না পারেন, সোজা হয়ে হাঁটতে না পারেন, এবং জিন্দিগি ভর তিনি যেন এই যে তাকে মারা হয়েছে এই কথা তিনি স্মরণ করেন। 11 সময়টিতে যারা তাকে নির্যাতন করেছিল তারা ধারণা করেছিল তিনি হয়তো বাঁচবেন না, তিনি রাজনীতিতে ফিরবেন না, তার কোনো ভবিষ্যৎ নেই এবং তাকে সারাটা জীবন কারা প্রকোষ্ঠে কাটাতে হবে। 11 যারা কুশীলব তারা বিএনপিকে এমন ভাবে আক্রমণ করেছিল, সাহস আক্রমণ করেছিল যে তারেক রহমান বিরোধী, হাওয়া ভবন বিরোধী যে গ্রুপটি রয়েছে, সংক্ষুব্ধ গ্রুপটি, তাদেরকে সংস্কারবাদী নাম দিয়ে রাজনীতির পাদপীঠে আনার জন্য তারা সর্বোচ্চ বিনিয়োগ করেছিল। এবং এই কর্মকাণ্ড যখন চলছিল তখন সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং যারা সংস্কারবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তারা প্রথম কয়েকটি মাস এতটা চেয়ার্সের মধ্যে ছিলেন যে নো খালেদা, নো হাসিনা, নো তারেক, নাথিং। তারা নতুন একটা সাম্রাজ্য গড়বে, নতুন একটা বন্দোবস্ত তৈরি করবে। এবং এখন যে সকল কথাবার্তা হচ্ছিল, মানে এখন যে সকল কথাবার্তা মোটামুটি নির্বাচনের সময় ধামাচাপা পড়ে গেছে, বাট 4-5 মাস ধরে যে সকল সংস্কারের কথা, নতুন বন্দোবস্তের কথা শোনা যাচ্ছিল, এগুলোর যে অঙ্কুরোদম যেটা অঙ্কুর যেটা মানে বীজের ভেতর থেকে যেটা চারা গজায়, তো সেটা হয়েছিল সেই 11 সময়। 11 যারা কুশীলব তারা মনের আনন্দে বেগম খালেদা জিয়ার বাড়িতে তাণ্ডব চালিয়েছেন, তারা মনের আনন্দে তারেক রহমানকে মারধর করেছেন, কোকোকেও মারধর করা হয়েছে, বেদম মারধর করা হয়েছে। বলা হয়ে থাকে যে কোকোর যেহেতু শরীর ভালো ছিল না, রোগাক্রান্ত ছিলেন, ফলে তিনি সেই মারধরের পর আর সুস্থ হয়ে বাঁচতে পারেননি, তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তারেক রহমান সাহেব তুলনামূলকভাবে সুস্থ থাকার কারণে তিনি আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছেন। এখন এই যে তারেক রহমানের যে অসুস্থ হওয়া, তার মারধর খাওয়া ইত্যাদি নিয়ে এখন 3টি পক্ষ কাজ করছে। একটি পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবকে যে মারধর করা হয়েছে উচিত কর্ম করা হয়েছে, বিনা কারণে কি মারধর করা হয় নাকি? অন্যায় করেছেন, বদমাইশি করেছেন, এজন্য মিলিটারি মারেছে। মিলিটারি কি এমনি কাউকে মারে নাকি? এবং এই ধরনের বক্তব্য প্রথম চরমনাই পীর সাহেব দিয়েছেন। আর যাদের সাহস নেই বা প্ল্যাটফর্ম নেই তারা কিন্তু মনে মনে এই কথাই বলছেন যে ভালো কাজ করেছে, এরকম লোকদেরকে মারধর করা উচিত। এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এই গ্রুপের সঙ্গে অবশ্যই দেখবেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা যুক্ত হবেন এবং এই যে তাকে যে পিটানো হয়েছে, মারধর করা হয়েছে, এইগুলোকে নিয়ে তারা প্যারোডি করবেন, কমেডি করবেন এবং তারেক রহমান সাহেবের যে ইমেজ যেটা আছে সেটা প্রধানমন্ত্রী হন বা যা কিছু হন না কেন ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নানা রকম ফ্যান্টাসি তৈরি করা হবে। পিনাকি আছে, পিনাকির সাথে যারা অন্যান্য যে সমস্ত লোকজন আছে তারা এটাকে নিয়ে স্যাটায়ার করবেন এবং এটার পক্ষে যুক্তি দাঁড় করা হবেন যে কেন কি কারণে সেদিন মিলিটারিরা তাকে মেরেছিল। এটা একটা পক্ষ। দ্বিতীয় যে পক্ষটি, সেই পক্ষটি হলো বিএনপির তারেক রহমান সাহেবের আপনজন। তারা এই বিষয়টিকে গোপন না রেখে বরং এই জিনিসটিকে সহানুভূতি লাভের একটা ওসিলা হিসেবে সামনে নিয়ে আসবে এবং এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা করে কেন তারেক রহমান সাহেবকে নির্যাতন করা হলো, তার মতো পুতু পবিত্র দেশপ্রেমিক দেশ নেতা, এত ভালো মানুষ, দেশের চিন্তায় যিনি এটা করেননি ওটা করেননি, দেশের চিন্তায় তিনি তার জীবনকে তছনছ করে দিয়েছেন, যিনি দেশপ্রেমে শেখ হাসিনা, খালেদা জিয়া, বঙ্গবন্ধু কিংবা এর সাথে অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তাদের সবার চাইতে তিনি কয়েক ধাপ এগোনো। এরকম একজন দেশপ্রেমিকের গায়ে যারা হাত দিয়েছে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। ক্রিয়া পড়বে শরীরে, পোকা পড়বে, পচে গেলে পুঁজ বের হবে তাদের শরীর থেকে, তাদের হাত থর থর করে কাঁপবে, তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে, আল্লাহর গজব নাজিল হবে। এই ধরনের কথাবার্তা ন্যারেটিভ একটা পক্ষ তৈরি করেছে এবং আরো করবে। যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন তাহলে তার প্রতি জনসমর্থন, সহানুভূতি তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা বলবে। আরেকটি গ্রুপ রয়েছেন সেনাবাহিনীর মধ্যে যারা এটা নিয়ে ঘুটু করার চেষ্টা করবেন, চক্রান্ত করার চেষ্টা করবেন, ঘোটার চেষ্টা করবেন এবং তারই নমুনা আমরা দেখলাম ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান। তিনি আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। মূলত তারই সাক্ষাৎকারটি জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে। তো মেজর জেনারেল জিয়াউল হাসান কি করে র্যাবেতে অপ্রতিরোধ্য হয়ে গেল এবং র্যাব বাহিনী কিভাবে আপনার খুন, জখম, অত্যাচার, গুম করত, এটা সাক্ষ্য দেওয়ার জন্য তিনি সেখানে এসেছেন। এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে এবং গত 17 মাসে ইকবাল করিম ভূঁইয়ার যে অ্যাক্টিভিটিস এবং শেখ হাসিনার পতনের ঠিক অল্প কয়েকদিন আগের থেকে তিনি যে নড়াচড়া করছেন, কথাবার্তা বলছেন, এটা নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে এবং বেশিরভাগ 99% আলোচনা হচ্ছে ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে।
তাকে বলা হয় 2014 সনে বিনা ভোটের কারিগর। 2014 সালে যে ভোটটা হয়েছে বিনা ভোটের কারিগর। এখন এই কারণে তিনি কি ভীত সন্ত্রস্ত? এবং ক্যান্টনমেন্ট উন্নয়নের নামে, সৌন্দর্য বর্ধনের নামে তিনি দুহাতে যে টাকা পয়সা খরচ করেছেন এবং সেই টাকা নিয়ে ক্যান্টনমেন্টের যে অডিট ডিপার্টমেন্ট, সেটি রীতিমতো তাদের সঙ্গে, সেই অডিট ডিপার্টমেন্টের সঙ্গে, পরবর্তী যারা সেনাপ্রধান হচ্ছেন তাদের সঙ্গে, ন্যাশনাল অ্যাকাউন্টস কমিটির সাথে ভীষণ রকম মতদ্বৈতা আছে। এই কারণ হলো সেনাবাহিনী আধুনিকায়নের পরিবর্তে তিনি সেনা বাহিনীর যে আবাসস্থল ক্যান্টনমেন্ট গুলোর সৌন্দর্য বর্ধন করার জন্য দুই হাতে টাকা খরচ করেছেন এবং কাউকে পরোয়া না করে। এবং সেই টাকা কত হাজার কোটি টাকা, এবং কত হাজার কোটি টাকার কত টাকা খরচ করেছেন এবং কত টাকা অপচয় হয়েছে, কত টাকা মেরে দিয়েছেন, কারা মেরে দিয়েছেন, এগুলো নিয়ে নানা